আজকে এই ভিডিওটিতে পর্বতের জেনেটিক ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমরা পর্বতের সংজ্ঞা আরেকবার একটু মনে করে নেব। আমরা সবাই জানি পর্বত বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে কোন ভূমিরূপগুলোকে বোঝানো হয়। তো তবুও আরেকবার আমরা একটু পর্বতের সংজ্ঞাটিকে মনে করব। দেখো, পর্বত বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে সেই সমস্ত ভূমিরূপগুলোকে বোঝানো হয় যেগুলো সুউচ্চ, খাড়া ঢাল বিশিষ্ট, অসংখ্য শৃঙ্গযুক্ত, বন্ধুর এবং সুবিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত। যে শিলাময় ভূমিরূপ তাকে পর্বত বলে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত ১,০০০ মিটারের বেশি হয়, আপেক্ষিক উচ্চতাও বেশি হয় এবং আমাদের পৃথিবীর স্থলভাগের 17% এই পর্বত বা পর্বতমালা, বিভিন্ন রকমের যে পর্বত আছে সেই পর্বত অধিকার করে রয়েছে। তো এবারেতে আমাদের আসল যে ভিডিওর আলোচনা সেটাতে আমরা প্রবেশ করব। তো জেনেটিক ক্লাসিফিকেশনেতে ১ম যে পর্বতটি আসে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন। তো ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত কাকে বলে? না, গিরিজনী আলোড়নের ফলেতে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে পাললিক শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে সুউচ্চ ও সুবিস্তৃত পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত বলে। যেরকম আমাদের হিমালয় পর্বত আছে তেমন। এবারেতে এই যে ভঙ্গিল পর্বত হয় উৎপত্তির সময় অনুসারেতে এই ভঙ্গিল পর্বত ২ রকমের হয়ে থাকে। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। তো এই যে নবীন ভঙ্গিল পর্বত হয়, এই নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে আজ থেকে ৫ থেকে ৮ কোটি বছর আগে টারশিয়ারি যুগেতে। তো টারশিয়ারি সময়কালেতে যে সমস্ত পর্বতগুলো, যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয়েছে, এই সমস্ত ভঙ্গিল পর্বতগুলোকে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়ে থাকে। আর এগুলো হচ্ছে এই আল্পীয় বা টারশিয়ারি গিরিক্রমের অন্তর্গত। আর এগুলো পৃথিবীতে সর্বশেষ গঠিত পর্বত বা যার পর্বত গঠনের কাজ এখনো চলছে এবং উচ্চতা ক্রমশ বাড়ছে। আর এরা হচ্ছে অ্যালপাইন গিরিক্রমের অন্তর্গত। আর এশিয়ার এই হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আমরা বহুবার নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হিসেবে হিমালয়ের নাম পড়েছি। তার পাশাপাশি দেখো ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি পর্বতগুলো হচ্ছে এই নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। দ্বিতীয়টা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যেগুলো আরো অনেক পুরনো। আ যে ভঙ্গিল পর্বতগুলো যেগুলো রয়েছে, তো দেখো উৎপত্তির যে সময়কালটা আছে সেটা হচ্ছে ২২ থেকে ৬০ কোটি বছর আগে এই প্যালিওজোয়িক ও প্রিক্যাম্বিয়ান মহাযুগে, অর্থাৎ এই সময়কালেতে হচ্ছে এই পর্বতগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই সময়তে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে তাদেরকে এই প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়ে থাকে। আর এই ভঙ্গিল পর্বতগুলোর গঠনের কাজ পুরোপুরি সমাপ্ত হয়ে গিয়েছে। তার ফলেতে কি হচ্ছে, এই নগ্নীভবন ক্রিয়ার জন্য উচ্চতা ক্রমশ কমছে। অর্থাৎ প্রাকৃতিক যে ক্ষয়কারী শক্তি, এই শক্তিগুলো এই ধরনের ভঙ্গিল পর্বতের উপরেতে খুব বেশি মাত্রায় ক্রিয়াশীল হওয়ার দরুন এর উচ্চতা ক্রমশ কমছে, মানে পাথর ক্ষয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তাই এই সমস্ত পর্বতের উচ্চতা কমে যাচ্ছে। আর যার ফলেতে এই ধরনের পর্বতগুলো এখন পৃথিবীতে অবশিষ্ট পর্বতরূপে অবস্থান করছে, যার মধ্যে আমাদের ভারতবর্ষের আরাবল্লী একটি অন্যতম এই ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত হিসেবে আমরা উদাহরণ দিয়ে থাকি। কিন্তু আরাবল্লী জেনেটিক্যালি কিন্তু আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণের মধ্যে পড়ে। এছাড়াও হচ্ছে পৃথিবীর আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন এরকম পর্বত রয়েছে, মানে প্রাচীন ভঙ্গিল পর্বত রয়েছে এবং এখানেতে উদাহরণতেও রয়েছে। তোমরা একটু এখান থেকে পড়ে নিও। আমি সবগুলোকে আর বলছি না। তবে এখানেতে আরেকটি উল্লেখযোগ্য আছে, যেরকম এই অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান যে পর্বতমালা রয়েছে, এগুলোও হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালার মধ্যে পড়ে। তো এটা গেল এই দুটো টাইপ জেনেটিক্যালি ভঙ্গিল পর্বতের উৎপত্তির সময়কাল অনুসারেতে। এরপরেতে যে পর্বতটি রয়েছে সেটা হচ্ছে আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন, যেটাকে আমরা সংক্ষেপে ভলক্যানোস আমরা বলি। তো আগ্নেয়গিরি কাকে বলে এটাও আমরা জানি, তবুও আরেকবার একটু সংজ্ঞাটাকে আমরা মনে করব। দেখো, ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ফাটল বা দুর্বল অংশ দিয়ে বারবার ভূপৃষ্ঠে নির্গত হয়ে নানান পাইরোক্লাস্টিক পদার্থ সহ সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির পর্বত গড়ে ওঠে তাকে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি বলা হয়ে থাকে।
তো জেনেটিক্যালি এই আগ্নেয় পর্বত যেগুলো হয় সেটা মূলত ৪ রকমের হয়ে থাকে। একটি হচ্ছে পিঠ আগ্নেয়গিরি। এক্ষেত্রে কি হয়? এক প্রবল বিস্ফোরণে একটি ছিদ্রপথ ও নিচু জ্বালামুখ সৃষ্টি হয় এবং তার চারপাশেতে পাইরোক্লাস্টিক পদার্থ জমা হয়ে এক একটি মাত্র জ্বালামুখ যুক্ত হয়। আম আর আ যে অনুচ্চ আগ্নেয়গিরি গড়ে ওঠে তাকে এই বিস্ফোরণ ছিদ্রযুক্ত বা পিট আগ্নেয়গিরি বলা হয়, যেরকম হচ্ছে ক্রাফলা, কাকাতুয়ার মতো। দেখো আগ্নেয়গিরির যেটা দেখতে হয়, যেটা আমরা দেখেছি, দেখো যে আগ্নেয়গিরির উপরিপৃষ্ঠে একদম মাথার উপরকার দিকেতে এরকম একটা জ্বালামুখ থাকে। যে জ্বালামুখ থেকে হচ্ছে বিভিন্ন আগ্নেয় পদার্থগুলো বেরিয়ে আসে। কিন্তু এই ধরনের এই যে পিট আগ্নেয়গিরি হয়, এই পিট আগ্নেয়গিরির যে জ্বালামুখটা হয়, এই জ্বালামুখটা অনেকটা বড় আকারের হয়ে থাকে। মানে সাধারণত আগ্নেয়গিরির যে জ্বালামুখগুলো হয়, সেই জ্বালামুখের থেকেও এই জ্বালামুখগুলো আরো বড় হয়। আর আর এই জ্বালামুখটা মূলত তৈরি হয়ে থাকে হচ্ছে প্রবল বিস্ফোরণেতে। অর্থাৎ এই আগ্নেয়গিরিগুলো থেকে যখন হচ্ছে আগ্নেয় পদার্থ বেরিয়ে আসে, তখন হচ্ছে বিস্ফোরণ সহকারে, প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণ সহকারে এই বড় জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে। তো এই ধরনের যে আগ্নেয়গিরিগুলো তৈরি হয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে, এগুলোকেই পিট আগ্নেয়গিরি বলে। এর পরের যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে লাভা শঙ্কু আগ্নেয়গিরি। তো এগুলো কি হয়? এগুলো বিস্ফোরণ ছাড়াই ছিদ্রপথ দিয়ে শুধু তরল লাভা ধীরে, ধীরে শান্তভাবে নির্গত হয়ে স্তরে, স্তরে জমা হয় মৃদু ঢাল যুক্ত এবং চওড়া পাদদেশযুক্ত যে আগ্নেয়গিরি গড়ে ওঠে তাকে এই লাভা শঙ্কু আগ্নেয়গিরি বলে। যেমন হচ্ছে দেখো, এই যে মৌনা লোয়া যে আগ্নেয়গিরি যেটা, এই আগ্নেয়গিরিটা এই ধরনের। এক্ষেত্রে যে আগের আগ্নেয়গিরিটার মতন যে বিস্ফোরণ, সেইরকম বিস্ফোরণ এখানেতে দেখা যায় না। এখানেতে ম্যাগমা অনবরত আগ্নেয়গিরির যে উপরকার যে আ যে ছিদ্রপথটা যেটা থাকে, যেটাকে আমরা জ্বালামুখ বলছি, সেই জ্বালামুখ দিয়ে ম্যাগমা শান্তভাবে ধীরে, ধীরে অনবরত এই আগ্নেয়গিরির যে ঢাল আছে, এই ঢাল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে এই লাভা শঙ্কু আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। এরপরে তো দেখো আরেকটা যেটা রয়েছে, সেটা হচ্ছে পাইরোক্লাস্টিক আগ্নেয়গিরি। অর্থাৎ এই জ্বালামুখের চারপাশে যে ছাই, ভস্ম, সিন্ডার বলয় আকারে জমে সুউচ্চ অবতল প্রকৃতির যে আগ্নেয়গিরি গঠিত হয়, তাকে এই ভস্ম বা সিন্ডার বা পাইরোক্লাস্টিক আগ্নেয়গিরি বলা হয়। যেমন হচ্ছে ফিউগো মাউন্ট, কেরুলো, পারকাটিন মাউন্ট, ইজেলকো, স্ট্রমলি, এই ধরনের যে আগ্নেয়গিরিগুলো আছে, এইগুলো হচ্ছে এই পাইরোক্লাস্টিক আগ্নেয়গিরির মধ্যে পড়ে। আর আরেকটা যেটা রয়েছে, যেটা হচ্ছে স্তর আগ্নেয়গিরি। তো এইটা হচ্ছে দেখো যে দীর্ঘকাল ধরে বহু অগ্ন্যুৎপাতের ফলে পর্যায়ক্রমে পাইরোক্লাস্ট গলিত লাভা একটিমাত্র জ্বালামুখকে ঘিরে সঞ্চিত হয়ে যথাক্রমে উচ্চতা বৃদ্ধি ও তলদেশ প্রশস্ত হয়ে সুস্পষ্ট স্তরযুক্ত যে আগ্নেয়গিরি গড়ে ওঠে, তাকে এই দ্বিমিশ্র বা এই স্তর আগ্নেয়গিরি বলে। আর এই স্তরে, স্তরে লাভা ও পাইরোক্লাস্ট সঞ্চিত হয়ে গঠিত হওয়া এই আগ্নেয়গিরিগুলোকেই হচ্ছে এই যে স্তর আগ্নেয়গিরি বলা হয়ে থাকে। আর এই প্রকার আগ্নেয়গিরির মধ্যে জাপানের এই ফুজিয়ামা আছে, ভিসুভিয়াস, কটকপ্রাক্সির মতন আগ্নেয়গিরিগুলো রয়েছে। মানে এই ধরনের আগ্নেয়গিরিগুলো যখন তৈরি হয়, তখন ২ রকমেরই পদার্থ এখান থেকে বেরোয়। এই পাইরোক্লাস্ট অর্থাৎ এই ছাই, ভস্ম, সিন্ডারের মতন পদার্থও বেরোয়, আবার গলিত লাভাও বেরিয়ে আসে। মানে এই ধরনের যে আগ্নেয়গিরি যেগুলো হয় দেখো, এই আগ্নেয়গিরিগুলো থেকে একবার হচ্ছে এরকম জ্বালামুখ থেকে লাভা বেরোলো, সেই লাভা এরকমভাবে আগ্নেয়গিরির চারিদিকে এরকম গড়িয়ে পড়ে এটা এইখানটাতে জমাট বেঁধে গেল আগ্নেয়গিরির গা বরাবর। তারপরেতে দেখা যাচ্ছে যে পরের আরেকবার কোনো অগ্ন্যুৎপাতের সময় লাভা সেভাবে না বেরিয়ে পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ আ বেরোলো এবং সেই পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ হচ্ছে যখন এই আগ্নেয়গিরির এই ঢাল বরাবর যখন সঞ্চিত হচ্ছে, তখন এই আগেরটাতে লাভা ছিল, তারপরে ফের পাইরোক্লাস্ট এসে সঞ্চিত হয়ে পড়ল। আবার পুনরায় যখন দেখা যাচ্ছে যে আবার কখনো লাভা উদগীরণ হলো আগ্নেয়গিরি থেকে, তখন কি হচ্ছে, সেই পাইরোক্লাস্টের স্তরটার উপরেতে আবার লাভা পড়ে গেল। তো এইভাবেতে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে লাভা স্তর পড়ছে, একটা হচ্ছে পাইরোক্লাস্টের স্তর পড়ছে, আবার একটা ফের লাভা স্তর পড়ছে, আবার পাইরোক্লাস্ট পড়ছে। তো এরকমভাবে পরপর স্তরে, স্তরে এরমভাবে আগ্নেয়গিরিটাকে তৈরি করে। তো এই ধরনের যে আগ্নেয়গিরি যেগুলো এরকম স্তরে, স্তরে এই পাইরোক্লাস্ট লাভা জমে, জমে তৈরি হয়, এইগুলোকে বলা হয় হচ্ছে এই স্তর আগ্নেয়গিরি। যার মধ্যে এই ফুজিয়ামা, ভিসুভিয়াস, কটকপ্যাক্সির মতন আগ্নেয়গিরিগুলো পড়ে।
এবারেতে আসবো হচ্ছে স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। তো স্তূপ পর্বত কাকে বলে? আ এই মহীভাবক ভূ-আলোড়নের প্রভাবেতে এই শিলাস্তরে ফাটল বা চ্যুতি আ তো হলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ বা দুপাশের ভূভাগ স্তূপাকারে উপরে উঠে যে পর্বত সৃষ্টি করে তাকে হচ্ছে স্তূপ পর্বত বলে। এবার এই স্তূপ পর্বত ৪ রকমভাবে সৃষ্টি হয়ে থাকতে পারে যেটা ও যে অনুযায়ী এই স্তূপ পর্বতের একটা প্রকারভেদ করা যায়। মানে উৎপত্তি অনুযায়ী। তো ১ম ভাবে দেখো ১ম কিভাবে তৈরি হচ্ছে দেখো। ফার্স্ট হচ্ছে দেখো দুটি সমান্তরাল চ্যুতির মধ্যভাগের অংশ প্রবল চাপে ফলে উপরে উঠে একটি স্তূপ পর্বত এবং দুপাশে দুটি যদি গ্রস্ত উপত্যকা গড়ে ওঠে তখন একটা স্তূপ পর্বত হয়। যেরকম আমাদের ভারতবর্ষের সাতপুরা রয়েছে এবং তার দুপাশেতে নর্মদা এবং তাপ্তি নদীর যে গ্রস্ত উপত্যকাটা তৈরি হয়েছে। অর্থাৎ এই জিনিসটা হয় হচ্ছে দেখো যে এইরকম ব্যাপারটা ঘটে। অর্থাৎ এইখানটাতে হচ্ছে পর্বতটা হচ্ছে এইখানটাতে পর্বতটা হলো আর এই জায়গাটাতে হচ্ছে গ্রস্ত উপত্যকা তৈরি হলো। অর্থাৎ মাঝখানের অংশটা হচ্ছে এরকমভাবে উঁচু থাকবে। এই মাঝখানের অংশটা উঁচু হয়ে যাবে। আর দুপাশের যে অংশটা যেটা থাকছে এটা উপরের দিকে এরমভাবে উঠে যাবে। আর সেই তুলনায় এর এই দুপাশের যে অংশ যেটা থাকছে এই দিকের অংশটা আর এই দিকের যে অংশ যেটা থাকছে এটা নিচু থাকবে। মানে উপত্যকার রূপ নেবে। তো এইভাবে যে স্তূপ পর্বতগুলো তৈরি হয় সেটা হচ্ছে এই ১ম পার্টের মধ্যে পড়ছে। দ্বিতীয়টাতে কি হয় দেখো যে দুটো সমান্তরাল চ্যুতির মধ্যভাগের অংশ প্রবল চাপের নিচে বসে গিয়ে একটি গ্রস্ত উপত্যকা তৈরি করে দিল এবং দুপাশের ভূভাগ একই অবস্থানেতে উচ্চভূমি রূপে দুটি স্তূপ পর্বত গড়ে উঠছে। যেমন দেখো এই ফ্রান্সের ভোজ পর্বত আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত। আর এদের মাঝখানের গ্রস্ত উপত্যকা হচ্ছে রাইন নদী। এক্ষেত্রে এই ১ম টার সম্পূর্ণ উল্টো ব্যাপারটা এখানটাতে ঘটবে। এখানটাতে কি হবে এই দুপাশের অংশটা হচ্ছে এরকমভাবে উঁচু থাকবে। কিন্তু মাঝখানের যে অংশটা আছে এই মাঝখানের অংশটা হচ্ছে নিচের দিকে বসে যাবে। এই যে মাঝখানের যে অংশ এটা রয়েছে। তো এই জায়গাটাতে হচ্ছে তোমার উপত্যকা তৈরি হয়ে যাবে। এখানটাতে ভ্যালি তৈরি হবে। আর এইখানটাতে তোমার মাউন্টেনটা হবে। এপারে একটা স্তূপ পর্বত আর এপারে একটা স্তূপ পর্বত তৈরি হয়ে যাচ্ছে। তো যেরকমভাবে এই ভোজ এবং ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটো রয়েছে। একটা ফ্রান্সেতে আছে আর একটা জার্মানিতে আছে। আর এদের দুজনের মাঝখানেতে কি হচ্ছে দুটো পর্বতের মাঝেতে এই রাইন নদী বয়ে চলছে। এটা একটা সিচুয়েশন হতে পারে। আরেকটা সিচুয়েশন কি হতে পারে যে দুটো চ্যুতির দুপাশের ভূভাগ প্রবল চাপের ফলে নিচে বসে গিয়ে দুটি গ্রস্ত উপত্যকা এবং মধ্যভাগের একই অবস্থানে উচ্চভূমিরূপী থেকে একটি স্তূপ পর্বত গড়ে উঠতে পারে। এবারেতে দেখো এই যে এটা হবে কি এই ১ম টার মতনই ব্যাপারটা ঘটবে। কিন্তু ১ম টাতে মাঝখানের অংশটা উপরের দিকে উঠেছিল। কিন্তু এখানেতে যেটা দেখা যাবে যে হচ্ছে এই দুপাশের এই মাঝখানের অংশটা হচ্ছে অ্যা একই রকম জায়গায় অবস্থানেতে থাকবে। মাঝখানের অংশটা কিছু হবে না। কিন্তু এই দুপাশের যে অংশটা আছে, এই দুপাশের অংশটা হচ্ছে নিচের দিকে বসে যাবে। তো নিচের দিকে যদি বসে যায় তাহলে মাঝখানের যে অংশটা আছে এইখানটাতে মাউন্টেনটা তৈরি হচ্ছে। আর এইখানটাতে দুপাশে দুটো ভ্যালি তৈরি হয়ে যাচ্ছে, গ্রস্ত উপত্যকা তৈরি হয়ে যাচ্ছে। তো এরমভাবেও হতে পারে। আর আরেকটা পসিবিলিটি কি আছে, আরেকটা সিচুয়েশন যে দুটো সমান্তরাল চ্যুতির মধ্যভাগের অংশ প্রবল চাপের ফলে তির্যক ভঙ্গিতে বেঁকে উপরে ওঠে এবং একটি স্তূপ পর্বত গড়ে ওঠে। আর একপাশে খাড়া ভৃগু ঢাল এবং অন্য পাশেতে মৃদু ঢাল থাকে। আর আ এর উপরিভাগের একদিকে আনত থাকে। একে তির্যকচ্যুত স্তূপ পর্বত বলা হয়, যেরকম আমাদের ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বত। এক্ষেত্রে ব্যাপারটা ঘটবে কিভাবে দেখো যে এক্ষেত্রে এরমভাবে ব্যাপারটা উঠে এরমভাবে স্তূপ পর্বতটা তৈরি হবে। অর্থাৎ একদিকের ঢালটা এরকম মসৃণ থাকবে কিন্তু আরেকদিকের যে ঢালটা আছে সেই ঢালটা হচ্ছে খাড়া ভৃগু ঢাল তৈরি হয়ে থাকবে। আর এক্ষেত্রেও হচ্ছে এরকমভাবে তির্যক বরাবর এর উত্থানটা হবে। এই যে মাঝখানের যে এই যে অংশটা এটা উঠলো এটা তির্যক ভঙ্গিতে উঠবে। তো এরকমভাবে যে স্তূপ পর্বতগুলো তৈরি হয় সেটাকে এই তির্যক-চ্যুত স্তূপ পর্বত বলা হয়। যার উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বত। তো এইটা হচ্ছে স্তূপ পর্বত হলো এবং এবারেতে জেনেটিক ক্লাসিফিকেশন এর সবার শেষ যে পর্বত যেটা পড়ে সেটা হচ্ছে অবশিষ্ট পর্বত। এই অবশিষ্ট পর্বত হচ্ছে কাকে বলে দেখো যে এই প্রাকৃতিক যে শক্তি আছে ক্ষয়কারী শক্তি সেই শক্তির ক্ষয়কাজের ফলে প্রাচীন উচ্চভূমি নরম শিলাস্তর অপসারিত হলে উচ্চতা হ্রাস পেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত অংশ ওই গম্বুজাকার ও অনুচ্চ যে পর্বত সৃষ্টি হয় তাকে হচ্ছে ক্ষয়জাত পর্বত বলা হয়ে থাকে। তো এটা ৪ রকমের
এটার যে প্রকারগুলো আছে সেগুলো এবারে আমরা একে, একে করে দেখে নিই। দেখো ১ম যে প্রকার যেটা রয়েছে সেটা হচ্ছে ভঙ্গিল ও স্তূপ পর্বত। যদি সময়ের সঙ্গে, সঙ্গে কোনো ভঙ্গিল মানে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বত যদি আস্তে, আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট পর্বতে পরিণত হয়। তাহলে এভাবে একটা সৃষ্টি হতে পারে। তো প্রাচীন ভঙ্গিল পর্বতের নরম ও ভঙ্গুর শিলাগুলির সূর্যতাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি এই যে প্রাকৃতিক ক্ষয়কারী যে শক্তিগুলো আছে তার দ্বারা এবং তার সঙ্গে, সঙ্গে আবহবিকার, আ ক্ষয়ীভবন, অগ্নিভবনের মতন প্রক্রিয়ার ফলেতে কি হচ্ছে অপসারিত হয়ে এই কঠিন শিলা গঠিত অবশিষ্ট পর্বতরূপে অবস্থান করে। যার উদাহরণ হচ্ছে আমাদের এই ভারতবর্ষের আরাবল্লী পর্বত রয়েছে বা বিন্ধ্য, ইউরালের বা অ্যাপোলিশিয়ানের মতো যে সমস্ত পর্বত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। আচ্ছা এখানেতে একটা জিনিস বলে দিই, এখানেতে বিন্ধ্য পর্বতটা এই ভঙ্গিলের মধ্যেই পড়ে গেছে। কিন্তু আমরা সবাই জানি যে বিন্ধ্য পর্বত কিন্তু ভঙ্গিল পর্বত নয়, এটা একটি স্তূপ পর্বত। তো এই স্তূপ পর্বতও হচ্ছে এই ক্ষয়জাত পর্বতে পরিণত হয় সময়ের সঙ্গে, সঙ্গে হয়ে থাকে। তো এইভাবেই কোনো ভঙ্গিল ও স্তূপ পর্বতও হচ্ছে সময়ের সঙ্গে, সঙ্গে আস্তে, আস্তে কি হয় না এই অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বতে পরিণত হতে পারে। তারপর দেখো আরেকটা হচ্ছে আগ্নেয় পর্বত যদি ক্ষয়প্রাপ্ত হতে থাকে অর্থাৎ এই পাললিক শিলাস্তরের নিচে যদি কোনো আগ্নেয় উদ্ভিদ থাকে বা এই যে যেরকম ধরো বস বা স্টকের আকারে যদি সঞ্চিত হয়, তাহলে পরবর্তীকালে প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে কি হচ্ছে উপরের নরম শিলাস্তর অপসারিত হলে ভূ-অভ্যন্তরস্থ সেই আগ্নেয় উদ্ভিদ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় এবং ক্ষয় প্রতিরোধ করে পর্বত রূপে দাঁড়িয়ে থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। অর্থাৎ ব্যাপারটা হয় কি দেখো যে যদি এরকম কোনো মানে আগ্নেয় কোনো উদ্ভিদ থাকে এবং তার উপরেতে যদি ধরো হচ্ছে এরকম পাললিক শিলাস্তর যদি থাকে, এটা নিচে আছে। তো এবার সময়ের সঙ্গে, সঙ্গে কি হচ্ছে এই পাললিক যে শিলাস্তরটা আছে এটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সম্পূর্ণ। ক্ষয়প্রাপ্ত হলে কি হবে? এই ক্ষয়প্রাপ্ত হলো এবং তার উপরেতে এই অগ্নিভবন প্রক্রিয়াটা যদি কাজ করে, তখন কি হবে? এই যে নিচের এই যে আগ্নেয় উদ্ভিদ যেটা রয়েছে, নিচকার যে আগ্নেয় উদ্ভিদটা কি হচ্ছে ভূপৃষ্ঠেতে উন্মুক্ত হয়ে যাবে। এবং ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে কি হবে? এটা একটি গম্বুজাকার মানে এর তো এই পাশের আশপাশের যে অংশ যেগুলো রয়েছে এগুলো তো সম্পূর্ণ যেটা আগে এখানেতে ছিল, এটা তো সম্পূর্ণ ক্ষয় হয়ে গিয়েছে। তো যে কারণে কি হচ্ছে এর এই যে মাথাটা যেটা রয়েছে, এই মাথাটা তখন কি হচ্ছে ভূপৃষ্ঠেতে বেরিয়ে পড়বে। তো বেরিয়ে পড়ার ফলেতে কি হবে? এটা এই গম্বুজাকার একটা মানে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত রূপে এটা অবস্থান করবে। এইভাবে তৈরি হতে পারে কোনো আগ্নেয় উদ্ভিদ থেকে হচ্ছে তোমার এই ক্ষয়জাত পর্বত। এরপরে দেখো প্রাচীন কোনো মালভূমি যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ এই প্রাচীন ও উচ্চ মালভূমি সুদীর্ঘকাল ধরে এই প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত ও ব্যবচ্ছিন্ন হয়ে কঠিন শিলা গঠিত অংশগুলি অনুচ্চ অবশিষ্ট পর্বত, এই মোনার্নক, ইনসেলবার্গ, মেসা বাটের মতন ভূমিরূপ হিসেবেতে এই বিক্ষিপ্তভাবে অবস্থান করতে পারে। যেরকম আমাদের ভারতবর্ষের এই মহাদেব, মহাকালের মতন যে পর্বতগুলো যেগুলো রয়েছে সেইগুলো। তো এইটা। তো এই হচ্ছে আজকে আলোচনা। আশা করি জেনেটিক ক্লাসিফিকেশন টা কি সেটা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।